সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত বিএনআইএস হোম স্কুলে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি জাহিদুল ইসলাম মাসুদ, সহকারী শিক্ষক জীববিজ্ঞান। আজকের দশম শ্রেণীর 11 অধ্যায়ের উদ্ভিদের প্রজনন, এটা নিয়ে তোমাদের সাথে আজকের আলোচনা করব। তাহলে আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে উদ্ভিদের প্রজনন। প্রথমেই জানতে হবে প্রজনন বা জনন কাকে বলে। প্রত্যেকটা জীব মৃত্যুর পূর্বে তার বংশধর রেখে যেতে চায়। যে প্রক্রিয়ায় জীব তার বংশধর সৃষ্টি করে তাকেই প্রজনন বলা হয়। তাহলে যে প্রক্রিয়ায় জীব তার প্রতিরূপ বা বংশধর সৃষ্টি করে তাকে প্রজনন বলে। তাহলে এই প্রজনন কয় ধরনের হয়? প্রজনন মেইনলি দুই ধরনের হয়। প্রজনন দুই প্রকারের হয়। একটা হচ্ছে যৌন প্রজনন আর একটা হচ্ছে অযৌন প্রজনন। অযৌন প্রজনন। তাহলে প্রজনন দুই ধরনের হয়, একটা হচ্ছে যৌন প্রজনন আর একটা হচ্ছে অযৌন প্রজনন। যে প্রজনন প্রক্রিয়ায় দুটো বিপরীতধর্মী গ্যামেটের মিলনের প্রয়োজন পড়ে, পুং গ্যামেট স্ত্রী গ্যামেটের মিলনের প্রয়োজন হয়, সেই প্রজননটাকে বলা হয় যৌন প্রজনন। এটা উন্নত শ্রেণীর যত উদ্ভিদ আছে, এই উন্নত শ্রেণীর উদ্ভিদের ক্ষেত্রে বা প্রাণীর ক্ষেত্রে হচ্ছে যৌন প্রজননটা সম্পন্ন হয়ে থাকে। আর অযৌন প্রজনন হচ্ছে যে জননের ক্ষেত্রে কোনো বিপরীতধর্মী গ্যামেটের মিলনের প্রয়োজন হয় না, তাকে অযৌন প্রজনন বলে। তাহলে অযৌন প্রজননটা কিভাবে হয়? স্পোর সৃষ্টির মাধ্যমে হতে পারে, মূলের মাধ্যমে হতে পারে, রূপান্তরিত কাণ্ডের মাধ্যমে হতে পারে, এরকমের ভাবে বিভিন্নভাবেই কিন্তু এই প্রজননটা সম্পন্ন হতে পারে। তাহলে প্রজনন মেইনলি কয় ধরনের? দুই ধরনের, যৌন প্রজনন, অযৌন প্রজনন। আমরা আজকের আলোচনা করব হচ্ছে উদ্ভিদের প্রজনন নিয়ে। উদ্ভিদের প্রজনন, উদ্ভিদের যে যৌন জননটা হয়, উদ্ভিদের প্রজনন অঙ্গ মেইনলি আমাদের বইতে যেটা আলোচনা করা আছে, যে উদ্ভিদের প্রজনন অঙ্গ ফুল সম্পর্কে আমাদের বইয়ের ভেতরে আলোচনা আছে। তাহলে আমরা যদি একটা ফুলের গঠন যদি আমরা দেখি, যে একটা ফুলে কয়টা অংশ থাকে, আমরা জানি একটা সম্পূর্ণ ফুল বা ফুল কাকে বলে আগে এটা জানতে হবে। যে প্রজননের জন্য রূপান্তরিত বিশেষ ধরনের যে বিটপ, এই বিটপটাকে কি বলা হয়? ফুল বলা হয়। তাহলে উদ্ভিদের প্রজননের জন্যই মূলত এটা রূপান্তরিত হয়ে থাকে। একটা ফুলের 5টা অংশ থাকে। কয়টা অংশ থাকে? একটা সম্পূর্ণ ফুলের 5টা অংশ থাকে, বা এই যে ফুলের ভেতরে এই 5টা অংশ থাকে তাকে সম্পূর্ণ ফুল বলা হয়, বা এটাকে উভলিঙ্গ ফুলও বলে। তাহলে কি থাকে? এই ফুলের যে সবগুলো স্তবক যেটার উপরে সাজানো থাকে তাকে বলা হয় পুষ্পাক্ষ। কি বলা হয়? পুষ্পাক্ষ। এরপরে হচ্ছে ফুলের বাইরের দিক থেকে সর্বপ্রথম যে স্তবকটা থাকে, সেই স্তবক যেটা আছে, এই স্তবকটা হচ্ছে বৃতি। এটা হচ্ছে বৃতি। ফুলের যে দ্বিতীয় স্তবক, এটা হচ্ছে ফুলের বৃতি। বাইরের দিক থেকে প্রথম স্তবক, এটা হচ্ছে বৃতি। তারপরে হচ্ছে দল বা পাপড়ি বা দলমণ্ডল। দলমণ্ডল বা এটার এক একটা অংশকে বলা হয় দলাংশ বা পাপড়ি। এরপরে যে স্তবকটা আছে সেটা হচ্ছে পুং স্তবক। পুং স্তবক। আর একটা হচ্ছে স্ত্রী স্তবক। স্ত্রী স্তবক। তাহলে আমরা যদি একটা ফুলের দিকে লক্ষ্য করি, তাহলে আমরা 5টা স্তবক দেখতে পাবো। প্রথমে যে স্তবকটা আছে সেটা হচ্ছে পুষ্পাক্ষ, এরপরে হচ্ছে বৃতি, পুং স্তবক, দলমণ্ডল আর হচ্ছে স্ত্রী স্তবক। এর মধ্যে পুষ্পাক্ষ, বৃতি, দলমণ্ডল, এই 3টা স্তবককে ফুলের সাহায্যকারী স্তবক বলা হয়। আর পুং স্তবক এবং স্ত্রী স্তবককে ফুলের অত্যাবশ্যকীয় স্তবক বলা হয়, কারণ এই দুইটা স্তবকই হচ্ছে সরাসরি জননের কাজে অংশগ্রহণ করে। এই জন্য পুং স্তবক, স্ত্রী স্তবককে বলা হয় ফুলের অত্যাবশ্যকীয় স্তবক। আর বাকি যে 3টে স্তবক আছে এদেরকে ফুলের সাহায্যকারী স্তবক বলে। যে ফুলে এই 5টা স্তবক আছে তাকে সম্পূর্ণ ফুল বলা হয়, বা একে উভলিঙ্গ ফুলও বলা হয়। সম্পূর্ণ ফুলই কিন্তু উভলিঙ্গ ফুল। আর যে ফুলের ভেতরে এই 5টা স্তবকের কোনো একটা স্তবক থাকে না তাকে বলা হয় অসম্পূর্ণ ফুল। অসম্পূর্ণ ফুল বা একলিঙ্গ ফুল বলা হয়, যেমন লাউ, কুমড়া, এগুলো হচ্ছে অসম্পূর্ণ ফুল। আর বা এটা হচ্ছে অসম্পূর্ণ ফুল, বা এটাকে একলিঙ্গ ফুল বলি। আর সম্পূর্ণ ফুল, ধুতুরা, জবা, এগুলো হচ্ছে উভলিঙ্গ ফুল, বা ওটাকে আমরা বলতে পারি সম্পূর্ণ ফুল, কারণ 5টা স্তবকই এখানে উপস্থিত থাকে।
এখন আমরা যে পুষ্পাক্ষের কথা বললাম বৃতি, এই বৃতিটা হচ্ছে যদি যুক্ত অবস্থায় থাকে, বাইরের দিক থেকে বৃতি তো হচ্ছে প্রথম স্তবক, আর এই বৃতি যদি যুক্ত অবস্থায় থাকে তাহলে তাকে যুক্ত বৃতি, আর যদি এটা প্রত্যেকটা পরস্পর থেকে আলাদা অবস্থায় থাকে তখন সেটাকে বলা হয় বিযুক্ত বৃতি। দলমণ্ডল, দলমণ্ডল তো হচ্ছে ফুলের পাপড়ি, তাহলে এই পাপড়ি যে যদি একত্রে যুক্ত অবস্থায় থাকতে পারে আবার মুক্ত অবস্থায়ও থাকতে পারে। পুংস্তবক, এটা বাইরের দিক থেকে তৃতীয় স্তবক। এই পুংস্তবকের যে দণ্ডের মতো যে অংশটা আছে এটাকে বলা হয় পুংদণ্ড, আর উপরের দিকে থলির মতো যে অংশটা আছে সেটাকে বলা হয় পরাগধানী। এই পরাগধানীর মধ্যেই হচ্ছে পরাগ রেণুগুলো অবস্থান করে। এরপরে হচ্ছে স্ত্রী স্তবক। স্ত্রী স্তবকের অংশ থাকে হচ্ছে তিনটা, পুংস্তবকের অংশ হচ্ছে দুইটা, স্ত্রী স্তবকে হচ্ছে তিনটা। স্ত্রী স্তবকের একেবারে উপরের দিকে যে অংশটা আছে সেটাকে বলা হয় গর্ভমুণ্ড, গর্ভমুণ্ড। এরপরে হচ্ছে নিচে যে দণ্ডের মতো অংশটা আছে সেটাকে বলা হয় গর্ভদণ্ড, গর্ভদণ্ড। আর নিচের দিকে যে অংশটা আছে সেটা হচ্ছে গর্ভাশয়, গর্ভাশয়। তাহলে কয়টা অংশ আছে? তিনটা অংশ, একটা হচ্ছে গর্ভাশয়, আর একটা হচ্ছে গর্ভদণ্ড, আর একটা হচ্ছে গর্ভমুণ্ড। তাহলে কয়টা অংশ পাইলাম আমরা? তিনটা অংশ। তাহলে স্ত্রী স্তবকের অংশ থাকে কয়টা? তিনটা অংশ থাকে। এখন আমরা আলোচনা করব তোমাদের বইয়ের ভেতরে পরের যে টপিকসটা আছে সেটা হচ্ছে পুষ্পমঞ্জুরি। পুষ্পমঞ্জুরিটা কি? তোমরা সবাই আম গাছে ফুল ফুটতে দেখছো, লিচু গাছে যখন ফুল হয় দেখবা এরকমের একটা কাণ্ডের ভিতরে অনেকগুলো ফুল একটা বিশেষ নিয়মে সাজানো অবস্থায় থাকে। তাহলে ফুল সহ এই যে শাখাটা এটাকে বলা হয় পুষ্পমঞ্জুরি। তাহলে একটা শাখায় যখন অনেকগুলো ফুল একত্রে সজ্জিত অবস্থায় থাকে তাকে কি বলে? পুষ্পমঞ্জুরি বলা হয়। এখন ফুল ফোটার পরে এই যে শাখাটার ভেতরে ফুলগুলো সজ্জিত অবস্থায় থাকে তাকে বলা হয় মঞ্জুরি দণ্ড। তাহলে ফুল ফোটার পরে যদি শাখার বৃদ্ধিটা থেমে যায় তাহলে তাকে বলা হয় যে নিয়ত পুষ্পমঞ্জুরি। আর যদি এই শাখার বৃদ্ধিটা ফুল ফোটার পরেও চলতে থাকে তখন তাকে বলা হয় অনিয়ত পুষ্পমঞ্জুরি। এরপরে যে টপিকসটা আমাদের বইয়ের ভেতরে আলোচনা করছে সেটা হচ্ছে পরাগায়ন। পরাগায়নটা কি? পরাগরেণু পুরুষ ফুল থেকে পরাগরেণু স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়ার যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাকে বলা হয় পরাগায়ন। তাহলে পুরুষ ফুলে পরাগরেণু সৃষ্টি হবে, এটা বিভিন্ন মাধ্যমে যেতে পারে, বাতাসের মাধ্যমে যেতে পারে, পানির মাধ্যমে হতে পারে, পতঙ্গের মাধ্যমে হতে পারে, বিভিন্নভাবে যেভাবেই যাক না কেন কোনো না কোনোভাবে যদি একই ফুলের অথবা একই গাছে একই প্রজাতির অন্য গাছের ফুলের ভেতরে স্থানান্তরিত হয় তাকে কি বলা হয়? পরাগায়ন বলে। তাহলে পরাগায়নটা দুই ধরনের হয়। পরাগায়ন, পরাগায়ন কয় প্রকার হয়? দুই প্রকার। একটা হচ্ছে স্বপরাগায়ন, একটা হচ্ছে স্বপরাগায়ন, আর একটা হচ্ছে পরপরাগায়ন, পরপরাগায়ন। তাহলে একই ফুলের একই গাছের দুটো ফুলের মধ্যে যদি পরাগায়ন হয়, একই ফুলের মধ্যেও হতে পারে, যদি উভলিঙ্গ ফুল হয় তাহলে একই ফুলের মধ্যে হবে, আর যদি একলিঙ্গ বিশিষ্ট ফুল হয় তাহলে একই গাছে যদি পুরুষ ফুল স্ত্রী ফুল ফোটে তাহলে পুরুষ ফুল থেকে পরাগরেণু স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে পতিত হতে পারে। তাহলে একই গাছের দুটো ফুলের মধ্যে বা একই ফুলের মধ্যে যদি পরাগায়ন হয় তাহলে তাকে বলা হয় স্বপরাগায়ন। এই স্বপরাগায়নের ক্ষেত্রে মাধ্যমের তেমন কোনো প্রয়োজন পড়ে না, আর এক্ষেত্রে পরাগায়নটা নিশ্চিত হয়ে যায়। আর পরপরাগায়ন এটা হচ্ছে একই প্রজাতির বা একই জাতের দুটো ভিন্ন গাছের মধ্যে, পাশাপাশি অবস্থিত দুটো গাছের মধ্যে যদি পরাগায়ন ঘটে তখন তাকে পরপরাগায়ন বলা হয়। আর এই পরপরাগায়নের ক্ষেত্রে বাহকের উপরে অনেকটাই নির্ভর করতে হয়, বাহক বা মাধ্যম যেটা পরাগরেণুটাকে স্থানান্তরিত করে দিবে। আর পরপরাগায়নের ক্ষেত্রে পরাগরেণু স্থানান্তরটা অনেকটা অনিশ্চিত হয়ে যায়, পরাগরেণুটাও বা পরাগায়নটা কিন্তু অনিশ্চিত হয়ে যায়। স্বপরাগায়নের ক্ষেত্রে নতুন প্রজাতির সৃষ্টির সম্ভাবনা থাকে না বললেই চলে, বা নতুন প্রজাতির সৃষ্টি হয় না। কিন্তু পরপরাগায়নের ক্ষেত্রে যেহেতু দুইটা ভিন্ন উদ্ভিদের ফুলের মধ্যে পরাগায়ন সম্পন্ন হয়, এক্ষেত্রে বৈশিষ্ট্যের সংমিশ্রণ ঘটে, যার ফলে নতুন প্রজাতির সৃষ্টি হওয়ার কিন্তু সম্ভাবনা থেকেই যায়। এখন এই যে পরাগায়ন, পরাগায়নের মাধ্যম, তাহলে মাধ্যম কি আছে? মাধ্যমটা কি? যে পরাগরেণুটাকে বহন করে পুরুষ ফুল থেকে স্ত্রী ফুলের গর্ভমুণ্ড পর্যন্ত নিয়ে যায়
তাকে কি বলা হয়? পরাগায়নের মাধ্যম, বা এটাকে বাহকও বলা হয়ে থাকে। তাহলে পরাগায়নের মাধ্যমগুলো কি কি আছে? পতঙ্গ হতে পারে, তাহলে সেই ফুলটাকে আমরা বলি পতঙ্গ পরাগী ফুল। বায়ু পরাগী ফুল, পানির মাধ্যম হতে পারে পানি পরাগী ফুল, প্রাণীর মাধ্যমে হতে পারে, সেটাকে প্রাণী পরাগী ফুল বলি। তাহলে যদি পতঙ্গ পরাগী ফুল হয়, এই পতঙ্গের সাহায্য পাওয়ার জন্য পতঙ্গ পরাগী ফুলের ক্ষেত্রে কিছু অভিযোজন ঘটে। যেমন যে পতঙ্গের সাহায্য পাওয়ার জন্য ফুলটায় একটু গন্ধ থাকবে, মধু থাকবে, পরাগরেণুটা আঠালো হবে, গর্ভমুণ্ডটা আঠালো হবে, এগুলো হচ্ছে পতঙ্গ পরাগী ফুলের অভিযোজন। এরপরে যদি বায়ু পরাগী ফুল হয়, তাহলে পরাগরেণুটা হালকা হবে, গর্ভমুণ্ড আঠালো হবে, পরাগরেণুটা আঠালো প্রকৃতির হবে। তারপরে হচ্ছে মধু থাকবে না, বায়ু পরাগী ফুলের ক্ষেত্রে তো আর মধু প্রয়োজন নাই, এজন্য মধু থাকবে না। পানি পরাগী ফুল, পুরুষ ফুলটার বৃন্তটা ছোট, স্ত্রী ফুলের বৃন্তটা আকারে বড় হয়। পুরুষ ফুলটা যখন পরিণত হয় বৃন্ত থেকে খুলে পানির উপরে ভাসতে থাকে, পরাগরেণুগুলো ভাসতে ভাসতে পুরুষ ফুল থেকে যখন স্ত্রী ফুলের কাছে গিয়ে পৌঁছায়, পরাগায়নটা কিন্তু সম্পন্ন হয়ে যায়। পাতা শাওলার ক্ষেত্রে এই রকমের পরাগায়নটা হয়ে থাকে। এরপরে হচ্ছে প্রাণী পরাগী ফুল। এই ফুলগুলো একটু আকারে বড় হয়ে থাকে, এই ফুলগুলোয় মধু থাকতেও পারে, নাও থাকতে পারে, আর এই ফুলগুলো খুবই সুন্দর কালারের হয়ে থাকে বা বর্ণের হয়ে থাকে, এবং পতঙ্গ বা পাখি যখন এই ফুলে ফুলে ঘুরে বেড়ায় তখন হচ্ছে পরাগায়নটা হয়ে যায়। শিমুল, মাদার এইসব উদ্ভিদের ক্ষেত্রে উদ্ভিদগুলো হচ্ছে প্রাণী পরাগী ফুল, বা এইসব উদ্ভিদের ক্ষেত্রে প্রাণীর মাধ্যমে পরাগায়নটা সম্পন্ন হয়ে থাকে। এরপরে আছে আমাদের বইয়ের ভেতরে যে আলোচনা, আমরা এইখানে পুংস্তবকটা নিয়ে ফুলের আলোচনা করেছিলাম। এই পুংস্তবক আর স্ত্রী স্তবক, এই পুংস্তবকের ভেতরে একটা অংশ ছিল পরাগধানী, পরাগধানীর ভেতরে পরাগরেণু সৃষ্টি হয় আমরা জানি। তাহলে এখন এই পরাগরেণু থেকে পুংগ্যামেট বা পুংগ্যামেটটা কিভাবে উৎপন্ন হয় সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। পরাগরেণুটা আমরা জানি যে পুংগ্যামেটোফাইটের প্রথম কোষ পরাগ মাতৃকোষ। পরাগ মাতৃকোষটা হচ্ছে 2n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট একটা কোষ। তাহলে এই পরাগ মাতৃকোষটা মিওসিস পদ্ধতিতে বিভাজিত হয়। মিওসিস পদ্ধতিতে বিভাজিত হলে এখান থেকে কি হবে? 4টা পরাগ কোষের সৃষ্টি হয়। কয়টা পরাগ কোষের সৃষ্টি হয়? 4টা পরাগ কোষের সৃষ্টি হয়ে যায়। এই পরাগ কোষগুলো যখন বড় হয় এবং পরাগদানিতে থাকা অবস্থায় এই পরাগরেণুগুলোর অঙ্কুরোদ্গমনটা শুরু হয়ে যায়। আমরা এখান থেকে একটা কোষ নিয়ে আলোচনা করব যে পরাগ মাতৃকোষ। এই পরাগ মাতৃকোষটা থেকে কি হয়? পরাগ কোষের সৃষ্টি হবে, এবং এটায় ক্রোমোজোম থাকবে কত? n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট কোষ বা নিউক্লিয়াস। এর ভিতরে n সংখ্যক ক্রোমোজোম থাকবে। তার মানে এখানে যে নিউক্লিয়াসটা আছে, এই নিউক্লিয়াসটা পরবর্তীতে, এটা তো হ্যাপ্লয়েড, এটা কি ছিল? হ্যাপ্লয়েড। 2n থেকে হ্যাপ্লয়েড তৈরি হয়েছে। এটা পরাগ মাতৃকোষ আর এটা হচ্ছে পরাগ কোষ। এটা তখন কি হবে? মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হবে। যখন মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হবে, একটা নিউক্লিয়াস হবে আকারে ছোট আর একটা নিউক্লিয়াস হবে আকারে বড়। যে নিউক্লিয়াসটা আকারে বড় হয় সেটাকে বলা হয় নালিকা নিউক্লিয়াস, আর যে নিউক্লিয়াসটা আকারে ছোট সেটাকে বলা হয় জেনারেটিভ নিউক্লিয়াস বা জনন নিউক্লিয়াস। পরবর্তীতে এই নালিকা নিউক্লিয়াসটা পরিবর্তিত হয়ে সে কি করবে? একটা পরাগ নালিকা তৈরি করবে, একটা নালিকা তৈরি করবে। আর এই নালিকা নিউক্লিয়াসটা এই পরাগ নালীর ভেতরে অবস্থান করবে। আর এই যে জেনারেটিভ নিউক্লিয়াস বা জনন নিউক্লিয়াসটা আছে, এই জনন নিউক্লিয়াসটা এই নালীর ভেতরে প্রবেশ করার পরে সেটা আবার বিভাজিত হয়ে দুটো পুংগ্যামেটের সৃষ্টি করে ফেলবে। কি উৎপন্ন করবে? দুইটা পুংগ্যামেট। আচ্ছা, এই নালীটা আস্তে আস্তে আরো বড় হতে থাকে। তাহলে কি হলো? এই যে আস্তে আস্তে এখান থেকে কি হলো? পুংগ্যামেট উৎপন্ন হয়ে গেল। এখন পুংগ্যামেটটা কেন উৎপন্ন হয়েছে, নালীটা কেন উৎপন্ন হয়েছে, এটা আমরা জানবো। আগে স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তিটা একটু আলোচনা করে আসি। যে স্ত্রী গ্যামেটোফাইট, স্ত্রী স্তবকের ভেতরে কি হয়? এই যে গর্ভাশয় আছে, গর্ভাশয়ের ভেতরে ডিম্বক আছে, এবং ডিম্বকের ভেতরেই কি উৎপন্ন হবে? ডিম্বাণু উৎপন্ন হয়। এই ডিম্বাণুটা কিভাবে উৎপন্ন হয়? ভ্রূণ পোষক কলার ডিম্বরন্ধ্রের কাছাকাছি একটা কোষ আকারে বড় হয়। এই কোষটায় যে নিউক্লিয়াসটা থাকে সেটাও হচ্ছে 2n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট একটা কোষ। এটা মিওসিস পদ্ধতিতে বিভাজিত হয়। মিওসিস পদ্ধতিতে বিভাজিত হলে 4টা কোষের সৃষ্টি করে। কয়টা কোষ? 4টা সৃষ্টি করে।
4টা কোষ, এর মধ্যে উপরের 3টা নষ্ট হয়ে যায়, তাহলে কি হবে পরবর্তীতে এটা একটা থলির ভিতরে থাকবে, এর ভিতরে প্রথম 3টা নষ্ট হয়ে যায়, প্রথম 3টা নষ্ট হয়ে যাবে, আর নিচে যে কোষটা থাকে সেটা হচ্ছে একটা ভ্রূণথলির সৃষ্টি করে, এটা আকারে বড় হয় এবং ভ্রূণথলির সৃষ্টি করে। পরবর্তীতে এইটার যে নিউক্লিয়াসটা আছে সেটা বিভাজিত হয় পরপর 3বার। প্রথমে কি হয়েছে, মিওসিস বিভাজন হয়েছে, মিওসিস বিভাজন হওয়ার পরে 4টা কোষের সৃষ্টি হয়েছিল, 3টা নষ্ট হয়ে গেছে, একটা ভালো আছে, সেটা কি করবে ভ্রূণথলির সৃষ্টি করে, এটা আকারে বড় হয়। বড় হলে এটা নিউক্লিয়াসটা মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে 2টো নিউক্লিয়াসের সৃষ্টি করবে এবং এই 2টা নিউক্লিয়াস 2 প্রান্তের দিকে চলে যাবে। পরবর্তী ধাপে কি হবে, এটা একবার মাইটোসিস বিভাজন হয়েছে, মাইটোসিস 1, এরপরে হচ্ছে মনে করো মাইটোসিস 2, এখানে কি হবে, এখানে এই একটা নিউক্লিয়াস আবার ভেঙে কয়টা হয়ে যাবে, 2টো হয়ে যাবে, আর এই নিচেরটাও মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে 2টা হবে। এর পরের ধাপে মাইটোসিস 3, পরপর 3বার মাইটোসিস বিভাজন হয়, পরবর্তীতে কি হবে, এটা বিভাজিত হয়ে এই পাশ থেকে আবার 2টা থেকে কয়টা, 4টা তৈরি হয়ে যাবে, 4টা নিউক্লিয়াস, এখানে 4টা, আর এ পাশেও তৈরি হবে কয়টা, 4টা, 1 2 3 4। এখন এর পরবর্তী ধাপে প্রতি পাশ থেকে একটা নিউক্লিয়াস কেন্দ্রের দিকে চলে আসবে, মাঝামাঝি চলে আসবে, তাহলে প্রতি পাশ থেকে এই পাশে থাকবে কয়টা, 3টা, আর এ পাশে থাকবে কয়টা, 3টা, এগুলো পরবর্তীতে কোষে পরিণত হয়ে যায়, আর প্রতি পাশ থেকে একটা করে কেন্দ্রস্থলে এসে এরা মিলিত হয়ে সেকেন্ডারি নিউক্লিয়াস বা 2n সংখ্যক নিউক্লিয়াসের সৃষ্টি করে। আর এই যে ডিম্বক রন্ধ্রের দিকের একটা যে নিউক্লিয়াস বা একটা কোষ, এটা আকারে অনেক বড় হয়ে যায়, একটা আকারে বড় হয়ে যাবে, এটাকে বলা হয় ডিম্বাণু। আর ডিম্বাণুর 2 পাশে যে 2টো কোষ আছে তাকে বলা হয় সহকারী কোষ, আর এর বিপরীত পাশে যে 3টা কোষ আছে তাকে বলা হয় প্রতিপাদ কোষ, আর মাঝের যে 2টা নিউক্লিয়াস একত্রে মিলিত হয়ে যে কোষটা সৃষ্টি করছে তাকে বলা হয় সেকেন্ডারি কোষ বা সেকেন্ডারি নিউক্লিয়াস। এখন আমরা যদি দেখি যে এখানে কি তৈরি হয়ে গেছিল, পুং গ্যামেট উৎপন্ন হয়ে আছে, আর এটা হচ্ছে পরাগ নালী। তাহলে এই পরাগ রেণুটা যখন নিষেক ক্রিয়া হয়, নিষেকটা কি, পুরুষ ফুল থেকে পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেটের মিলিত হওয়ার যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাকে কি বলে, নিষেক। আর এই পুং গ্যামেট স্ত্রী গ্যামেট পরস্পরের সাথে কাছাকাছি চলে আসে পরাগায়নের মাধ্যমে। তাহলে পরাগায়ন যখন হবে, এই পরাগ রেণুটা যখন স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে পতিত হবে, গর্ভমুণ্ডে পতিত হওয়ার পরে সে সেখান থেকে কি করবে, রস শোষণ করে নেবে। রস শোষণ করার ফলে এই পরাগ নালীটা আস্তে 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 বড় হতে থাকবে। পরাগ নালীটা আস্তে আস্তে বড় হয়ে এই যে গর্ভাশয়, এই গর্ভাশয়ের ভেতরে আছে ডিম্বক, ডিম্বকের ভেতরে কি তৈরি হয়ে আছে, ডিম্বাণু। তাহলে এই পরাগ নালীটা এই ডিম্বকের কাছাকাছি যখন চলে আসে, তখন এর সামনে যে নালিকা নিউক্লিয়াসটা ছিল, এই নালিকা নিউক্লিয়াসটা তখন নষ্ট হয়ে যায়, নালিকা নিউক্লিয়াসটা থাকে না। আর এই যে পরাগ নালীর অগ্রভাগ, এই পরাগ নালীর অগ্রভাগটা এখানে আসলে সেটা ফেটে যায়। যখন ফেটে যাবে তখন এই পুং গ্যামেট 2টো এসে এই যে ডিম্বকের ভিতরে যে ভ্রূণথলি আছে, এই ভ্রূণথলির মধ্যে মুক্ত হয়ে যায়। যখন মুক্ত হবে তখন পুং গ্যামেট 2টোর মধ্যে একটা পুং গ্যামেট গিয়া এই ডিম্বাণুর সাথে মিলিত হবে, একটা পুং গ্যামেট গেলে তখন এই ডিম্বাণুর সাথে মিলিত হয় আরেকটা পুং গ্যামেট যে ছিল সেটা হচ্ছে এই গৌণ নিউক্লিয়াসের সাথে মিলিত হয়। তাহলে এখানে আগে ছিল 2টা নিউক্লিয়াস, তার মানে n+n, আগেই 2n তৈরি করা ছিল, এর সাথে যখন আরেকটা নিউক্লিয়াস এসে মিলিত হয়েছে n সংখ্যক, তখন এটা 3n হয়ে গেছে, এটাকে বলা হয় ট্রিপ্লয়েড দশা। আর n যখন ডিম্বাণুর সাথে একটা পুং গ্যামেট এসে মিলিত হয়েছে, তখন n+n সমান সমান কি হয়েছে, 2n সংখ্যক জাইগোট তৈরি করে ফেলছে। যেহেতু এখানে 2টো নিষেক ক্রিয়া একত্রে সম্পন্ন হয়, এই জন্য এই নিষেক ক্রিয়াটাকে কি বলা হয়, দ্বিনিষেক প্রক্রিয়া বলা হয়ে থাকে।
এরপরে আসো আমরা আলোচনা করব যে নতুন স্প্রোফাইটের গঠন। নিচেরটাও আলোচনা করা হয়ে গেছে, এখন দেখি স্প্রোফাইটটা কিভাবে তৈরি হয়ে থাকে। স্প্রোফাইটের গঠনটা নিয়ে একটু আলোচনা করি। স্প্রোফাইটের গঠনটা আমরা এতক্ষণ যে আলোচনা করেছি, এখানে জাইগোট তৈরি হয়ে গেছিল, যে একটা পুং গ্যামেটের সাথে একটা স্টি গ্যামেট এসে মিলিত হয়েছে। এটা মিলিত হয়েছে কই? ভ্রূণথলির ভেতরে, তার মানে জাইগোট তৈরি হয়ে গেছে। তাহলে এই যে কোষটা, এটা হচ্ছে জাইগোট কোষ, 2n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট কোষ। তাহলে জাইগোট কোষটা হচ্ছে স্প্রোফাইটের প্রথম কোষ। এই কোষটা অনুপ্রস্থভাবে বিভাজিত হয়। যদি লম্বালম্বিভাবে বিভাজিত হয় তখন সেটাকে বলে অনুদৈর্ঘ্য, আর যদি প্রস্থভাবে বিভাজিত হয় পাশাপাশি তখন সেটাকে বলে অনুপ্রস্থ। তাহলে এই যে জাইগোটের কোষটা, এটা অনুপ্রস্থভাবে বিভাজিত হবে। তার মানে অনুপ্রস্থভাবে বিভাজিত হলে উপরের দিকে যে অংশটা সৃষ্টি হয় সেটাকে বলা হয় এপিকাল কোষ, এপিকাল কোষ। আর নিচের দিকে যে অংশটা সৃষ্টি হয় সেটাকে বলা হয় ভিত্তি কোষ। তাহলে এই এপিকাল কোষটা রূপান্তরিত হয়ে ভ্রূণে পরিণত হয়ে যাবে। আর ভিত্তি কোষ এটা হচ্ছে ভ্রূণ ধারক তৈরি করে। আর একই সাথে ভ্রূণমূল, ভ্রূণকাণ্ড এগুলো যখন তৈরি হয়ে যায়, বীজপত্র তৈরি হয়, সাথে সাথে এইখানে যে সেকেন্ডারি নিউক্লিয়াসটা ছিল বা যে গৌণ নিউক্লিয়াসটা ছিল বা শস্য টিস্যু উৎপন্ন করেছিল, এই সেকেন্ডারি নিউক্লিয়াস থেকে শস্য তৈরি হয়ে যায়। তার মানে এই যে ভ্রূণটা ছিল, এই ডিম্ব, গর্ভাশয়ের ভেতরে এখানে কি ছিল? ডিম্বক। তাহলে আস্তে আস্তে এই ডিম্বকটা কি হবে, যে এই যে ভ্রূণ, তারপরে হচ্ছে ভ্রূণ ধারক, ভ্রূণমূল, ভ্রূণকাণ্ড, এই সবগুলো একত্রে মিলিত হয়ে সে একটা বীজে পরিণত হয়ে যায়। আর এই বীজটা থেকেই আবার নতুন চারাগাছের সৃষ্টি হয়। এরপরে আমাদের আলোচনায় ছিল যে ফলটা কি? নিষেক ক্রিয়া সম্পন্ন হলে গর্ভাশয়ে যে উদ্দীপনার সৃষ্টি হয়, যার কারণে গর্ভাশয় এককভাবে অথবা ফুলের অন্যান্য অংশ সহ পরিপুষ্ট হয়ে যে অংশ গঠন করে তাকে ফল বলা হয়। তাহলে ফল কয় ধরনের হতে পারে? 3 ধরনের ফল হতে পারে, সরল ফল, গুচ্ছ ফল আর যৌগিক ফল। আর ফল কিন্তু 2 ধরনের হয় মেইনলি, যে একটা হচ্ছে সম্পূর্ণ ফল মেইনলি হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে প্রকৃত ফল আর একটা হচ্ছে অপ্রকৃত ফল। প্রকৃত ফল যদি শুধু গর্ভাশয়টা একা ফলে পরিণত হয় তাহলে সেটা হচ্ছে সম্পূর্ণ ফল বা প্রকৃত ফল। আর যদি ফুলের অন্যান্য অংশ সহ ফলে পরিণত হয় তাহলে সেটাকে বলা হয় অপ্রকৃত ফল। তাহলে আপেল, চালতা এগুলো হচ্ছে অপ্রকৃত ফল। আর যে প্রকৃত ফলের ভেতরে হচ্ছে শুধুমাত্র গর্ভাশয়টা ফলে পরিণত হবে। এই যে ফলকে আবার কিন্তু 3টা ভাগে ভাগ করা যায়, সরল ফল, গুচ্ছ ফল, যৌগিক ফল। শুধু যদি একটা গর্ভাশয় একটা ফলে পরিণত হয় সরল ফল, অনেকগুলো গর্ভাশয় যখন একত্রে মিলিত হয়ে একটা ফলে পরিণত হয় এবং ফলগুলো যখন একটা গুচ্ছে সজ্জিত অবস্থায় থাকে তাকে গুচ্ছ ফল বলে। আর যখন অনেকগুলো গর্ভাশয় সম্মিলিতভাবে একটা ফলে পরিণত হয় তখন সেটাকে বলা হয় যৌগিক ফল। আজকের আমাদের আলোচনা এতটুকু পর্যন্তই। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।